দেখো, একজন ব্যাটসম্যান, কারণ একটা জিনিস মাথায় রাখবে ভাই, 30 মাস যদি হয় 100 টাকা দিচ্ছ, 30 যদি ভাগ করে দেখো 3 টাকা করে পড়ে যাচ্ছে, তাহলে 3 টাকা করে পার ডে দিচ্ছ, তো 3 টাকাকে বৃথা দিতে দিও না। কারণ এই 3 টাকাটাই একদিন তোমার 30,000 টাকা মাইনে, মান্থলি, বছরে মাসে কত হবে, 1,000 টাকা, এই 3 টাকাটাই 1,000 টাকায় পরিণত হবে। তাও তোমরা কৃপণ করো ভাই, কার্পণ্য করো, 100 টাকা মাসে নিই তাও দিতে দিতে তোমাদের বেঁধে যায়, এত কিছু করি, পার ডেই ক্লাস করায়, তাও তোমাদের বেঁধে যায়, এটুকু ভাবি। যাই হোক, বাদ দাও ওসব গল্প সার। তো 3 টাকাকে বৃথা দিতে দেবে না। নতুন আছো, তোমাদের জন্য আমি টাইম দেবো লাস্টে, ঠিক আছে? তখন জিজ্ঞাসা করবো, দাদা এই জায়গাটা বুঝতে পারিনি, ঠিক আছে? তোমাদের কথা শুনলে বুঝতে পারবো যে তোমাদের কি হবে। দেখো ভাই কি বলছে, একজন ব্যাটসম্যান 19তম ইনিংসে 78 রান করলো, ভেরি গুড, 78 রান করলো, নট এ ব্যাড রান, এবং তার রানের গড় 2 কমে গেল। যা, তাহলে তো কম রান করেছে, তার রানের গড় 2 কমে গেল। একটা সিম্পল লজিক বুঝবে, বলছে 19তম ইনিংসের পর গড় রান কত হয়, তাহলে আমি 78 রান করলাম, আমার 2 গড় কমে যাচ্ছে, তাহলে 19টা ইনিংস খেলেছি, আমার 2 যদি আগের থেকে কমে যায়, তাহলে আমার গড় তো 2 করে কমলো, তাহলে মোট কত কমলো বলো? 38। তাহলে আমরা বলতে পারি, আমি আগের যা গড় রান ছিল 19তম ইনিংসে এসে, তার থেকে মোট 38 রান কম করেছি। তাহলে 38 রান যদি কম করে থাকি, 78 রান করেছি, তাও আবার আগের গড়টা পেতে গেলে, মানে 18তম ইনিংস পর্যন্ত গড় রানটা পেতে গেলে আমার এখনও 38 রানের দরকার ছিল, কম করেছি মানে। তাহলে আমরা বলতে পারি এদের যে যোগফল, সেটাই হচ্ছে কি, আগের গড়। তাহলে আগের গড় ছিল 116। এবার 19তম ইনিংসে গড় কত হবে, 19তম ইনিংসে দেখতে হচ্ছে গড় তো 2 কমে গেছে, তাহলে 116 থেকে যদি 2 আমি ডিফারেন্স করি, বাদ দিয়ে দিই, কত হবে ভাই? বুঝতে পেরেছো? বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করো। সাধারণ দিমাগ লাগাও, অ্যান্সার বেরোবে। বেশি দিমাগ লাগাবে, শিখতে পারবে না। একটা ছেলেকে খুব বকেছি আমি, নাম নিচ্ছি না, বলছে 9 মাস আমার গ্রুপে আছে, ওর নাম্বার নাকি 30 এসছে। আমার মাথা গেছে গরম হয়ে, অঙ্ক এখনও ভালো পারে না, তার মানে গাফিলতি ওর, ওভার কনফিডেন্ট। আমি অনেকে একবার, তোমার তো ওভার কনফিডেন্স, তুমি কথার মাধ্যমেই বোঝা যাচ্ছে। আমি ওকে কাছে খুব বকেছি, নাম নেব না যেহেতু। তোমাদের ক্ষেত্রেও যাদের এরকম পজিশান আসে, তাদেরকে কিন্তু বকা খাবে, নিজের জায়গাটা নষ্ট করে ফেলেছে। তার মানে 9 মাসে নিজে শিখলেও 50-60 পাওয়া যায়, 50-60 না পেলেও 40+ পাওয়াই যায়, তারও বেশি পাওয়া যায়। পড়াশোনা করবে না, শুধু গল্প, কাজ দিয়েছি কাজ করেনি। আমি বলেছি তাকে পার্সোনালি যে কি সুবিধা আছে, একটা চ্যাপ্টার করে পাঠায়নি। এই তো ছেলে সব। দুটি সংখ্যার দ্বারা গঠিত একটি সংখ্যা তার অঙ্কের যোগফলের 7 গুণ, অঙ্কগুলিকে বিপরীত করে প্রাপ্ত। দেখো আগে বলছে 7 গুণ, তো বলছি গঠিত একটি সংখ্যা তার অঙ্কের যোগফলের 7 গুণ। আচ্ছা, তার মানে এখানে দেখো 6 আর 2, এর দেখছি হ্যাঁ এর 7 গুণ হচ্ছে, 3 আর 2 5, 5-এর 7 গুণ তো 35 হয়, এটা হবে না। 2 আর 2 4, 4-এর 7 গুণ 22 হবে না, 4-এর 7 গুণ কত, 28 হয়। এবার 5 আর 2 7, 7-এর 7 গুণ 49 হয়, তাহলে এটাও হলো না। তাহলে বোঝাই গেল যে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাছাড়া পরেরটা যদি চেক করতে চাও করতে পারো, 42 থেকে এদের বিপরীত মানটা যদি বাদ দাও, বলছে ডিফারেন্স 18, দেখো তাই হচ্ছে। তো প্রথমটাই চেক করেই যখন আমার হয়ে যাচ্ছে, দ্বিতীয়টা চেক করার দরকার নেই। নেক্সট, 15টি বলের মধ্যে কিছু লাল ও কিছু সাদা আছে, ওদের সমস্ত বলের গড় দাম 30 টাকা, লাল বলের গড় দাম 27 টাকা, সাদা বলের গড় দাম 32। তার মানে দেখো ইন্ডিভিজুয়ালি দুটো দাম দিয়ে দিয়েছে। বলছে লাল বল 27 টাকা করে, আর এদিকে ইন্ডিভিজুয়ালি সাদারটা বলেছে 32 টাকা। আর এই সাদা আর লাল মিলে বলে দিয়েছে, তাহলে আমরা জানি যখন মিক্সড বলবে আর ইন্ডিভিজুয়ালি বলবে, তাহলে কে কতগুলো আছে, তখন আমার টাকা রেশিওর উল্টো কী আছে, সংখ্যা বা পরিমাণ আসে। তাহলে সেক্ষেত্রে আমার টাকার রেশিও দেখতে পাচ্ছি মিক্স দিয়েছে 30, আর ইন্ডিভিজুয়ালি 27 আর 32, এদের ডিফারেন্স করলেই সেটাকে বলে কি, অ্যালিগেশন, কোনাকুনি ডিফারেন্স। তাই 27 আর 30-এর ডিফারেন্স 3 হয়, 32 আর 30-এর ডিফারেন্স হয় 2, তাহলে 2:3 ইজ দ্য অ্যান্সার। মানে যদি টোটাল এখানে 5টা বল থাকে, সেক্ষেত্রে 2টো হচ্ছে লাল বল, আর 3টে হচ্ছে, হোয়াইট ছিল, সাদা বল। ঠিক আছে, তাহলে এখানে লাল বল চেয়েছে। আচ্ছা 5 এখানে বলছে, দেখো 5-এর মধ্যে সাদা বল 2টো, তাহলে এখানে ছিল কটা বল, 15টা, তাহলে 15টার মধ্যে কটা, কত হলো,
অপশান এ সঠিক। নেক্সট দেখো ভাই 4 দাগ, খুব সুন্দর অঙ্ক। কি আনছে, লাল না সাদা? ওহো সাদা বলেছে, সাদা। ঠিক আছে, একই বিষয়। সাদা বলেছে মানে 3টে হবে, আমি লালটা বের করেছি, তাহলে 15-র মধ্যে কত? একই গল্প ভাই, 9টা হবে এটা। হ্যাঁ, এইটাই হচ্ছে তোমাদের প্রবলেম ভাই, এইটাই বোকামি। বললাম যে লাস্টে জিজ্ঞেস করো ভাই, ঠিক আছে? যখন হয়ে যাবে তারপরে বলবে, একদম লাস্টে জিজ্ঞেস করবে। লাস্টে তোমার টাইম দেওয়া থাকলে কোনটা বুঝতে পারো না, কারণ রেকর্ডিংটা অনেক লম্বা হয়ে যাবে। একটি নিবন্ধ 18% লাভে বিক্রি হয়েছিল, যদি এটি আরও 49 টাকায় বিক্রি করা হতো তাহলে আরও 25% লাভ। ঠিক আছে, তাহলে কি দেখো ভাই, 18% লাভ আবার 25% লাভ, তাহলে 18% থেকে 25% লাভ হয়ে গেল, তার মানে কত পার্সেন্টে বেড়ে গেল তোমার? দেখো তাহলে এই অঙ্কটা কি বলছে, এখানে বলছে দেখো একটি নিবন্ধ 18% লাভে বিক্রি হয়েছিল, যদি এটি আরও 49 টাকায় বিক্রি করা হতো তাহলে 25% আরও লাভ হতো। তাহলে 18% প্রথমে হয়েছে লাভ, এখন আবার 25% লাভ। তাহলে তুমি একটা জিনিস দেখো, 18% থেকে 15% লাভ এক্সট্রা হয়েছে, মানে আরও কত পার্সেন্ট লাভ হলো তোমার? 3 না কত? আচ্ছা 7%, যাক তাও ভালো, তাহলে অঙ্ক দেখছো। তাহলে দেখা যাচ্ছে আমার 7% বেড়ে গেল। তাহলে এই 7% মানেই হচ্ছে কত টাকা? 49 টাকা। চেয়েছে ক্রয় মূল্য ভাই, ক্রয় মূল্য কত পার্সেন্ট হয়? 100 হয়। তাহলে 7 সাথে 49, তাহলে 7 গুণ 100 মানে 700 টাকা, অপশন ডি। 5 দাগ কি বলে দেখো, একটি আয়তক্ষেত্রের পরিধি একটি বর্গক্ষেত্রের পরিধির সমান। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার ও প্রস্থ 8 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এই তো যারা পরিমিতি পারে না তার জন্য বলি, এখানে কুলুকি দিয়ে দেখো, এখানে বলছে আয়তক্ষেত্রের পরিধি বর্গক্ষেত্রের পরিধির সমান, কিন্তু এখানে তো বর্গক্ষেত্রের পরিধি কী করে বুঝবো? কিন্তু এখানে আবার বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বলে দিল আর প্রস্থ, তাহলে সেখানটা আয়তক্ষেত্রের পরিধি মানে পরিসীমা আর কি, ইজিলি বের করতে পারবো। আমরা জানি 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 8, যোগ করলে কত? 18। তাহলে 2 ইন্টু 18 মানে কত? 36। তাহলে 36 হচ্ছে কি, কি আয়তক্ষেত্রের পরিধি। এবার বলছে আয়তক্ষেত্রের যে পরিধি সেটা নাকি বর্গক্ষেত্রের পরিধির সমান। বর্গক্ষেত্রের পরিধি বা পরিসীমার সূত্র কি? 4a। 4a, তাহলে এখান থেকে 4a যদি করি, তাহলে 4a মানেই 30, কারণ আমার ক্ষেত্রফল বের করতে গেলে এর ভ্যালু মানে বাহুর ভ্যালু দরকার। তাহলে 4 দিয়ে, আচ্ছা 36, ওটা 4 দিয়ে কাটলে কত হবে? 4 9 36, এর ভ্যালু আসলে 9। এবার ক্ষেত্রফলের সূত্র কি? এর স্কোয়ার, তার মানে 9 এর স্কোয়ার কত? 81, অপশন বি। এই জন্য হেডফোন দরকার। চলো তাহলে এখানে বুঝে গেলে এটা। তারপরে হচ্ছে ভাই এখানে দেখো বলছে 6 দাগ বলছে 15%, 20% ও 25% ডিসকাউন্ট সিরিজ কত পার্সেন্টের একক ডিসকাউন্টের সমতুল্য। এবারে দেখো যারা নতুন ভালো করে মাথা ঠান্ডা করে বুঝবে, 100 টাকা যদি দাম হয় সেখানে 15% প্রথমে ছাড় দিলে তাহলে কত পার্সেন্টে বিক্রি করবে? 100% মানে কি 100তে 15 টাকা ছাড়, তাহলে 100তে যদি 15 টাকা ছাড় তাহলে কত পার্সেন্টে বিক্রি হবে সেটা? 85% বিক্রি হবে। ওকে, আচ্ছা, তো যেটা 85% তুমি বিক্রি করলে, তারপরে বলছে আবার ডিসকাউন্ট দেবে 20%। আচ্ছা 20% ডিসকাউন্ট মানে কি? 20% ডিসকাউন্ট মানে হচ্ছে কত পার্সেন্ট নেবে? 80%। তাহলে এই 85% আছে, তাহলে 20%-এ যাই 20% ছাড় দিচ্ছ মানে 80% দাম তুমি মানে বিক্রয় মূল্য হবে 80%। ওকে, 80% কারণ 80/100 লিখলাম। তারপরে এর উপরে গিয়ে আবার কি হচ্ছে? 25% ডিসকাউন্ট, তাহলে 25% ডিসকাউন্ট দিচ্ছ মানে কত পার্সেন্ট দাম নিচ্ছ? 75 নিচ্ছ। সেই 75% নিচ্ছ মানে 75/100। তাহলে এটা করলে আমার টোটাল ক্রয় মূল্যটা আমরা পেয়ে যাব। আচ্ছা দেখো এখানে ভাই 4 কুড়িতে 80, 5 কুড়িতে 100, যারা জানো ফ্র্যাকশন ভ্যালু করবা, ঠিক আছে ভাই, ফ্র্যাকশন ভ্যালু করে লিখবা, টাইম নষ্ট কম হবে। যেটা আমি কাটাকুটি করছি ওটা ডাইরেক্ট ফ্র্যাকশন ভ্যালুতে তোমরা কিন্তু লিখবে, আমি শিখিয়েছি। 25 দিয়ে কাটলাম এটা। তাহলে দেখো এখানে 5 দিয়ে যদি এটা কাটি 5 17 85, 4 দিয়ে এটাকে কাটলে কেটে গেল 4, তাহলে আসলে কত? 351 টাকা এখন দাম। তাহলে ভাবো 100 টাকার থেকে তোমার দামটা এসে ধরো 51 টাকা, তাহলে সমতুল্য বা মোট ছাড় কত হলো? যারা নতুন তাদের বলতে দাও। 49।
বিয়োগ করলেই বোঝা যাচ্ছে। তো 100 টাকার জিনিসটা লাস্টলি 51 টাকায় বিক্রি হলো, তার মানে 49% তোমার ছাড় হলো। বুঝতে পেরেছো? এত পাট করে বুঝো, যে না বোঝো তার মানে তোমার একদম গুণভাগে সমস্যা। 7 দাগ কী বলছে, পরপর 3টি ধনাত্মক সংখ্যার বর্গের যোগফল 365, তাহলে সেই সংখ্যার যোগফল কত? পারবে না? সেই 3টি সংখ্যার যোগফল আর কি। দেখো কিভাবে করবে ভাই, দেখে নাও কিভাবে করতে হয়। ধরো নাও একটা সংখ্যা, মিডিল সংখ্যাটা এক্স ধরে নেবে, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। মিডিল সংখ্যাটা হচ্ছে এক্স, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে তার থেকে 1 মাইনাস করলে আগের সংখ্যাটা, এটা বোঝো তো নাকি? পরপর সংখ্যা যেহেতু, 8টা এক্স প্লাস 1 ধরো, তার সুবিধা হবে। এটা বোঝো তো? আমি বললাম যে একটা সংখ্যা যদি এক্স ধরি, তার আগের সংখ্যাটা কত হবে? যারা দেখো, যারা বুঝতে পারছো না তাদের জন্য বলি। ধরে নাও তোমার বলা হলো একটা সংখ্যা ধরলে 7, তাহলে 7-এর আগের সংখ্যা কত হবে? 6। 6 মানে কত বাদ দিলে? তাহলে 7 মাইনাস 1 করলো। সিমিলারলি আমরা এক্স থেকে তো আর বাদ দিতে পারি না, তাই কি করলাম, এক্স ধরলাম আর সেখান থেকে এক্স মাইনাস 1 করলাম। ঠিক আছে ভাই? তাহলে দেখো এখান থেকে এবার বলেছে এদের বর্গে বলেছে, তাহলে এদের বর্গ মানে স্কোয়ার করতে হবে, তাই তো? আচ্ছা, দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ভাই, একটু বুঝে নিও। এদের সমষ্টি 365। আগে কি করবে, এদেরকে ভাঙবো। তাহলে এক্স মাইনাস 1-এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। তার মানে সূত্র কি বলছে, এক্স স্কোয়ার মাইনাস 2ab, 2a মানে হচ্ছে এক্স, আর 1 মানে আর দেওয়ার দরকার নেই, 1-এর গুণ করাও যা না করাও তাই, প্লাস 1-এর স্কোয়ার 1 কি হয়, আর দ্বিতীয়টা আসো প্লাস দিয়ে, দ্বিতীয়টা হচ্ছে এক্সের স্কোয়ার। আচ্ছা, তৃতীয়টা আসো, এখানে দেখা যাচ্ছে এক্স প্লাস 1-এর স্কোয়ার, কি এক্স প্লাস 1-এর স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1-এর স্কোয়ার মানে কি হোল স্কোয়ার আর কি। তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কী জানি আমরা, প্লাস দিয়ে সেটা লিখবো, এক্স স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস 2ab। তো 2ab আর লেখার দরকার নেই, কারণ বি তো এক এক গুণ করাও যা না করাও তাই, প্লাস 1-এর স্কোয়ার মানে বির স্কোয়ার যেটা। তাহলে এখানে দেখা যাচ্ছে প্লাস 2x মাইনাস 2x আউট হয়ে গেল। তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি একটা এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ার, 3টে এক্স স্কোয়ার, তাহলে টোটাল কত হলো 3টে এক্স স্কোয়ার, প্লাস এখানে একটা প্লাস 1, এখানে একটা প্লাস 1, টোটাল কত হয়ে গেল প্লাস 2। আর এইটারই ভ্যালু, টোটাল ভ্যালু বলেছে কত ভাই, বর্গমূলের টোটাল ভ্যালু, এই যে এটা সমান সমান কিন্তু 365 বলেছিল, আর এইটা সমান সমান হচ্ছে 365। তাহলে 3x স্কোয়ার সমান সমান কত হয় ভাই, এ পাশে 2 প্লাস আছে, ও পাশে মাইনাস, কত হয়ে যাবে 2 মাইনাস করলে 363। 3 ডেটাকে কাটলে কত হয় 121। তাহলে এক্স স্কোয়ার মানে যদি 121 হয়, তাহলে শুধু এক্স সমান সমান কী হবে 11 হয়ে যাবে। এক্স স্কোয়ার মানে 121, মানে এক্সের স্কোয়ার মানে 100, তাহলে এক্স সমান সমান কত হবে, রুট হয়ে যাবে, রুট 121, তার মানে কিন্তু 11। ঠিক আছে ভাই? তাহলে 11 যদি হয়, এইটা কি মান ছিল, মিডিল মান, এটা তো মিডিল মান, তাই তো? এটা কি ছিল, মিডিল মান। তাহলে মিডিল মানটাই তো গড় হয়, 3টে সংখ্যার মিডিল মানটাই গড়। তাহলে এক যদি মিডিল মান হয়, তাই যোগফল কত হবে? আর কি লেখা লাগে যে 11-র আগে হচ্ছে 10, পরে হচ্ছে 12, সেই যোগ করলে সেই 13ই আসবে। 10, 11 আর 12 হচ্ছে 3টে সংখ্যা, তাদের সি ইজ দ্য রাইট অ্যান্সার। এরপরেও যদি বুঝতে না পারো, আমার কিছু করার নেই। অপশান টেস্ট করতে পারো ভাই, কোনো সমস্যা নেই। দেখো অপশান টেস্ট করলে সব থেকে ইজি এবং তাড়াতাড়ি হবে, একদম সঠিক কথা। কী হবে সেটা দেখে নাও। দেখো 30 যদি হয়, মিডিল মানটা কত হবে, 10 হবে, তাই তো? সিম্পল, 3টে সংখ্যার মিডিল মানটা 10 হয়, তাহলে এই 10 যদি 3টে সংখ্যার মিডিল মানটা যদি 10 হয়, তাহলে আগেরটা কত হবে ভাই, 9 হবে, আর পরেরটা 21 হবে। যে 21 আর এগুলো দেখো 9, 11, এটা কিন্তু তোমাকে করতে হবে। তাই 9, 11, 99, 9, 11, সরি 9-এর স্কোয়ার 81, আর এদিকে 10-এর স্কোয়ার 100, আর 11-এর স্কোয়ার কত, 11 স্কোয়ার হচ্ছে 121। তাহলে এদের কি যোগফল কত হচ্ছে, হ্যাঁ। তো এটা 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 করবা, আবার এটা করবা। আমার মনে হয় যে যারা, তুমি হয়তো ভাই বুঝতে পারছো, কিন্তু যারা বুঝতে পারবে না তাদের ক্ষেত্রে এটা আবার টাইম বেশি লেগে যাবে। সাউন্ড আসছে না, সাউন্ড যাচ্ছে না, কি বলো? আসছে, হ্যাঁ আসছে, ক্লিয়ার আছে পুরো।
দেখো একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত সেন্টিমিটার, এর সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। যারা পরিমিতি বোঝো না যে কি আমার অ্যান্সার কী চেয়েছে আগে সেটা দেখবা। বলছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল। আচ্ছা, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি জানি আমরা? কি জানি? 6 স্কোয়ার জানি। তার মানে এ মানে কি ভাই? বাহু। তাহলে আমার বাহুর দৈর্ঘ্যটা দরকার, 6-এর ভ্যালু তো 6 আছে, ঠিক আছে। তাহলে এর বাহু দরকার। তাহলে এর মানটা বের করার জন্য মানে একটা ক্লু দিয়েছে। কি দিয়েছে? 6√3। কিসের? এটা কর্ণের দৈর্ঘ্য। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি জানি আমরা? √3 এ বা বাহু √3, একই বিষয়। √3 এও যা, √3 ইন্টু বাহু যা, বা বাহু √3 তাই, আগে পরে ব্যাপার, আর কিচ্ছু না। তাহলে √3 এ মানে বাহু ইন্টু √3, এটা হচ্ছে কর্ণের ঘনকের কর্ণের দৈর্ঘ্য। তাহলে সূত্রটা তোমাকে জানতে হবে। সূত্র না জানলে তো আর পরিমিতি অঙ্ক করা সম্ভব নয়। তাহলে এইটা সমান সমান কত রয়েছে ভাই? 6√3 সমান সমান উপরে উপরে কাটাকুটি যায় আমরা জানি। তাহলে √3 কেটে গেল। তাহলে বাহুর দৈর্ঘ্য কী পড়ে রইল? 6। তাহলে আমার অ্যান্সার চেয়েছে এইটা। তাহলে 6 ইন্টু এর স্কোয়ার মানে কত? 6-এর স্কোয়ার। 6-এর স্কোয়ার কত হয়? 36। তার মানে 36 ইন্টু 6 মানে কত? 216। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবেই তো করবে ভাই, আর পরীক্ষার সময় এরকমই আসে। নেক্সট, এবার দেখতে পাচ্ছি নয়দা কি বলছে, একটি নিবন্ধ 612-তে বিক্রি হয় পরপর 25% ও X% ছাড়ের পরে। আচ্ছা, ভেরি গুড। বস্তুটির লিখিত মূল্য 960 টাকা হলে এক্স এর মান কত? যদি মনে করো যে দাদা আমি এক লাইনে করব, করা যাবে। যদি মনে করো যে দাদা পাট পাট করে করব, করা যাবে। কোনটা করবা? পাট পাট করাই বেটার নাকি? যেটা বলবে সেটাই হবে। এক লাইনে যদি করতে চাও কি করবে? দেখো, এক লাইনে যদি করি কি, আমার নিবন্ধের দামটা ছিল 960 টাকা, প্রথমে 25% ছাড় দিয়েছো, তাহলে বিক্রি করেছো কততে? 75%। ওকে। ইন্টু তারপরে তুমি X% ছাড় দিয়েছো, তাহলে X% ছাড় দিয়েছো, তখন কিন্তু এটা এটা আবার টাইম লেগে যাবে। 100 মাইনাস এক্স বাই 100 টাইম লেগে যাবে কিন্তু। এইটা সমান সমান কত এসছে? 612। অতটাও টাইম লাগবে না, কিন্তু এটা না করাটাই বেটার। ঠিক আছে, ক্যালকুলেশন করে চলে আসবে, কিন্তু আমরা করব কি? পাট পাট করে, তাড়াতাড়ি হবে। দেখো, প্রথমে আমার নিবন্ধের দাম ছিল 960 টাকা, সেখানে আমার প্রথমে ছাড় ছিল 25%। আচ্ছা, এর 25% ছাড় মানে কত? বিক্রি দাম কত হয়েছিল তারপরে ছাড়ের দেওয়ার পরে? এটাকে তোমরা ফ্র্যাকশন করে লিখবে কত? 3/4 লিখবে পরীক্ষার সময়। আচ্ছা এই ভাই, তোমার শাসা করে আওয়াজ হচ্ছে, তুমি প্লিজ মাইক্রোফোনটা অন করো না, যে করলে এই মাত্র তোমার সমস্যা হচ্ছে ভীষণ, ওতে জানি না কেন হচ্ছে। দেখো 4/24/96 হয়, তাহলে এটাকে গুণ করবো, একটা শূন্য আছে, তাহলে 3/24 কত হয়? 72, মানে 720 টাকা। তাহলে 960 টাকার জিনিসটা যখন তুমি 25% ছাড় দিলে, তাহলে তোমার দামটা কত দাঁড়ালো? 720 টাকা। ওকে, এবার X% ছাড় দিয়েছো বলেই তুমি লাস্টে কত দাম বিক্রি করছো? 612। তার মানে আমরা বলতে পারি যে 720 টাকা, এক্সের ভ্যালুটা চেয়েছে মানে X% ভ্যালু, তাহলে 720 টাকার জিনিসটা তুমি লাস্টলি বিক্রি করছো 612-তে, তাহলে কত টাকা ছাড় দিলে বিয়োগ করলে পাওয়া যাবে? 108 ডিফারেন্স। তাহলে 720-র ওপরে তুমি 108 টাকা ছাড় দিয়েছো, যেহেতু পার্সেন্টেজ, তাহলে 100-এ কত করলেই অ্যান্সার। তাহলে বাপু একটা শূন্য একটা শূন্য আউট কর দেগে। আর এখানে দেখো 24, 3/24 হয় 72, আর এখানে 4/24, 4/24 না, 24 যাবে না, 36 যাবে। 36 দিয়ে 72, 3 36 হয় 8, একদম 2 দিয়ে কাটলে 5, তাহলে অ্যান্সার হলো 15। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট। এবারে দেখো ভাই কি বলছে, 10 দাগে, যখন একটি সংখ্যাকে 192 দ্বারা ভাগ করা হয় তখন অবশিষ্ট থাকে 54। একই সংখ্যাকে 16 দিয়ে ভাগ করলে অবশিষ্ট কত? তো এইসব দেখার দরকার নেই, জাস্ট এটাকে দেখবো, আমরা শিখে এসছি। তাহলে 54 অবশিষ্ট থাকছে, সেটাকে আমি 16 দিয়ে আবার ভাগ করে দেখবো কত অবশিষ্ট। তুমি বলবে ভাই 3 16 48, বাকি কত? 48 আর কয় দাও? 54, 6 দাও, তাহলে 6 অ্যান্সার। নেক্সট, এই অঙ্কটা কিন্তু আসে পরীক্ষায়, অনেকবার এসছে। যদি সুজাতা একটি নিবন্ধের চিহ্নিত মূল্য এমআরপি, তার মানে হ্যাঁ, মূল্য ব্যয় মূল্যের চেয়ে, ব্যয় মূল্য মানে কি? কস্ট প্রাইস ইংলিশে, যেটা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, যেটা তোমরা ভাবো, চেয়ে 36% বেশি নির্ধারণ করে, তারা দেখো পরপর লেখো হয়ে যাবে। তাহলে এমআরপি আগে লিখবে অলওয়েজ। তাহলে এমআরপি যদি 100 টাকা হয়, চিহ্নিত মূল্য ব্যয় মূল্য, আছে ব্যয় মূল্যের বলেছে, তাহলে এটা 36% বেশি। আচ্ছা,
তাহলে সিপি আগে লেখো। সিপিটা 100 দাও। তাহলে সিপি হচ্ছে 100 টাকা, সেখানে তোমাকে 36% বেশি করছো এমআরপি, তাহলে 36% বেশি মানে 136। এবার বলছে চিহ্নিত মূল্যের উপর 40% ছাড়, তার মানে এর উপরে তুমি 40% ছাড় দেবে। তাহলে 36-এর উপরে 40% ছাড় দিয়ে যদি বিক্রি করো তাহলে কত পার্সেন্ট নিচ্ছ তুমি? 60%। 60% নিচ্ছ। 60% নিচ্ছ, এগুলো তোমরা ফ্র্যাকশন করে লিখবে পরীক্ষার সময়। তো এটা আসবে তাহলে 3/5 আসবে 20 দিয়ে কাটলে। তাহলে দেখো এটা গুণ করে দাও, 336-এ 108 আর এদিকে 3 ওকে দেখতে 300, পাচ্ছি না। তাহলে কত আসছে? 408/5, তাই তো নাকি? না 416/5? এটা কথাই বলবে না, এবার বোবা হয়ে গেছে। 408। 408 হবে। তো চারশো আট 408। বাই পাঁচ 408/5। এবার বিয়োগ করা খুবই সোজা, তাই তো? আর ভাগ করাও খুবই সোজা, 5 দিয়ে। 5 দিয়ে ভাগ করার নিয়ম কি বলছে? ওপরে যে সংখ্যাটাকে ভাগ করে তাকে ডবল করে দিয়ে 1টাকে দশমিক, তাই 408-এর ডবল কথা হয় 816। 816 যদি হয় 1টাকে দশমিক 816। দিলে 5 দিয়ে ভাগ হয়ে গেল। তার মানে তুমি লাস্টলি বিক্রি করলে কত? 81.6 টাকাতে। দাম ছিল কত? 100 টাকা। তাহলে সেখান থেকে যদি বাদ দাও 81.6, থাকে কত ভাই? 18.4। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। 8/4। যারা বিয়োগ করতে পারো না বিয়োগ করে নেবে, 100.0 আর এখানে 81.6 করলে চলে আসবে। নেক্সট, তাছাড়াও ইউনিটি দেখলে বোঝা যায়। 12 দাগ বলছে এ এবং বি, একটা ভালো অঙ্ক এটা। একটি কাজ 24 দিনে করতে পারে, বি এবং সি একসাথে 30 দিনে করতে পারে। এ যদি সি এর চেয়ে দ্বিগুণ দক্ষ হয় তবে বি একা কত দিনে কাজটি সম্পন্ন করবে? দেখো ভাই, এখানে একটা ক্লু দিল কি, এ সি এর থেকে দ্বিগুণ, তার মানে হচ্ছে সি যদি 1 করে এ করবে তার দ্বিগুণ মানে 2 করবে। ওদের কার্যক্ষমতা রেশিও এটা বলল। ঠিক আছে, অঙ্কে আসো এবার। এবার দেখো ভাই, এ প্লাস বি কী বলছে? এ প্লাস বি বলছে 24 দিন লাগাচ্ছে কাজটা করতে, ওকে। আর এদিকে বি প্লাস সি, আমাদের সুবিধার্থে আমরা সিটাকে আগে লিখলাম, হ্যাঁ। এটা হচ্ছে 30 দিনে করছে এরা দুইজন মিলে। এদের এলসিএমটা করলে আমরা মোট কাজটা পাবো। 24 আর 30-এর এলসিএম কত হয় ভাই? একদিনে মুখস্থ হয়ে যায় কত? 120। 120। তাহলে 5-24-এ কত হয়? 120 হয়। আর এদিকে 4-30-এ 120 হয়। ভেরি গুড। এবার অঙ্কে আসবে। এবার এইখান থেকে দেখো আমার ভ্যালু, দেখো এর ভ্যালু বলছি 2, এর ভ্যালু বলছি সি, ঠিক আছে, ভেরি গুড। পরে আসে এখান থেকে কী করবে? আমরা মাইনাস করব। তাহলে মাইনাস করলে কি হচ্ছে দেখো তো, এখানে প্রত্যেকটা প্লাসের জায়গায় মাইনাস হয়ে যায়, জানো তো, চিহ্নের পরিবর্তন হয়। তাহলে এটাকে মাইনাস বি প্লাস বি কেটে গেল, তাহলে এখানে কি পড়ে আছে? এ মাইনাস সি। আর এ মাইনাস সি সমান এফিসিয়েন্সি কত আসছে? 1। এটুকু ক্লিয়ার আছে কিনা বলো ভাই? হ্যাঁ। এটুকু ক্লিয়ার আছে? তাহলে দেখো, এবার দেখো আমরা যে মানটা ধরেছি এ আর সি, এখানেও দেখা যাচ্ছে ডিফারেন্স 2 আর 1-এর ডিফারেন্স কত বলো? 1। তাহলে আমাদের অঙ্কেতেও এসছে 1। তার মানে আমরা বলতে পারি এই 5-এর মধ্যে এ আর বি, এই 5-এর মধ্যে 2 করছে কে? এ। তাহলে বাকি 3 করছে কে? বি করছে। তোমার এটারও দরকার নেই, তুমি সিটা ধরেও দেখতে পারো যে হচ্ছে কি না। আচ্ছা, দেখতে পাচ্ছি সি করছে 1, তাহলে 4-এর ভিতরে যদি 1 করে বাকি 3 কি? ভূত করছে? ভূত তো আর করছে না, এখানে বি, তাহলে সেখানেও দেখো 3ই আসবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এর রেশিও 2, বি এর রেশিও 3, সি এর রেশিও হচ্ছে 1। ওকে, অ্যান্সার কোনটা আছে? যে বি একা কদিনে করবে? 120 ইউনিট কাজ বি যদি করে কদিন লাগাবে? এক একদিন তো 3 করে করে, 3×40-এ 120, তার মানে 40 দিন। অপশান সি দ্য রাইট অ্যান্সার। এটা কিন্তু খুব সুন্দর অঙ্ক ছিল ভাই, ভালো অঙ্ক এটা। নেক্সট, তাহলে দেখো 1200-এর কম কয়টি সংখ্যা 10 এবং 17 উভয়দের গুণিতক? এবার দেখো 17 আর এটার এলসিএম করে নেবে, তাহলে এলসিএম মানে তো এটা মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যা মানে পরস্পর মৌলিক, মানে গুণ করে দেবে। তাহলে 1200-কে আমরা 17 আর 10 দিয়ে ভাগ করব। তো 10 দিয়ে ভাগ করলে এটা কেটে গেল, ব্যাস। তাহলে 120-র ভিতরে 17 কবার যাবে? 7-19, এই সরি 7-17, 100 বি, 119 বি অ্যান্সার। ঠিক আছে, কিছুই নেই। এবার তুমি যদি বোকা হও তাহলে কি করবে? 1200/170 দিয়ে ভাগ করবে। নেক্সট, 14 কি বলছে? একজন দোকানদার 29 টাকা কেজি দরে 15 কেজি চাল, আচ্ছা, যে 29 টাকা কেজি দরে, আচ্ছা কেজিটাকে আগে লেখো, পরিমাণটাকে সুবিধা হবে।
15 কেজি চাল 29 টাকা করে, টোটাল দাম কত হচ্ছে? 4 15 3 তাই 3 45, 450 থেকে বাদ দাও, তাহলে 435 টাকা, একদম তাই, 435 টাকা। আর 20 টাকা কেজি দরে 25 কেজি, তাহলে কত হবে? 500 টাকা। আচ্ছা, এবার অঙ্কে কি বলছে? তিনি উভয় জাতের চালের মিশ্রণ করছে। আচ্ছা, মিশ্রণ করো, তাহলে 15 আর 25 কেজি যোগ করলে কত কেজি ভাই? 40 কেজি মিশ্রণ করলো। ওকে, এবার এটা টোটাল কত দাম হলো তাহলে? 935 টাকা দাম। এবার বাপু কি করছে দেখো, এই 40 কেজি দাম প্রতি কেজি নাকি 27 টাকা করে বিক্রি করছে, লেনদেনে লাভ কত? তাহলে 40 কেজি যদি 27 টাকা করে বিক্রি করে, তাহলে 4 কত হয়? 108 শূন্য, মানে 1080 টাকা। বোঝা গেল? তাহলে এটা করলে আমাদের 1080 টাকা আসছে, 27 টাকা সরি, 1080 যদি এসে থাকে, তাহলে আমাদের অ্যাকচুয়ালি কেনা ছিল 935 টাকা, তাহলে 1080 থেকে 935 বাদ দিলে আমরা লাভটা পেয়ে যাব। ডিফারেন্সিয়েশন করলে কত আসবে ভাই? অপশন সি আসবে 145। পাট পাট করে করতে যাবে, বাজারে দোকানদারি যদি না করে থাকে করবে, দেখবে পড়ে যাবে না পারলে। রাম এবং রমেশের বর্তমান বয়সের অনুপাত দিয়ে দিয়েছে এটা। ওকে, এটা সোজা করে দিয়ে দেখো, 3:5 আর 4:5, ডিফারেন্স সেম আছে কি? নেই। তাহলে আমরা কি করব, এটা 7 বছর পর, এটা 7 বছর, ক্রস প্রোডাক্ট করবো, হয়ে যাবে অ্যান্সার। ক্রস প্রোডাক্ট করো, এখানে দেখো 3 5 15, 4 5 20, ক্রস প্রোডাক্টের ডিফারেন্স কত আসছে? এই 4 5 20 আর 3 5 15, ডিফারেন্স আসছে 5। ওকে, এদিকে 4 7 28, 5 7 25, ডিফারেন্স কত? 7। আমি তোমাদের একটা জিনিস আর একটা শিখিয়েছিলাম, যদি দেখো যে ডিফারেন্স সেম আছে, তাহলে কি করতে হয়, এখানের ডিফারেন্সে গুণ করে দিলে হয়ে যায়, এক ডিফারেন্স 7 7, তাহলে 5 মানে হচ্ছে 7 পেলাম আমরা, তাই তো? অঙ্কে চেয়েছে কি রমেশের বর্তমান, তো রমেশের বর্তমান তো 5, তো 5 মানে এখানে অঙ্কে বলেই দিয়ে 7, তাহলে অ্যান্সার অপশন বি, কিছুই নেই। একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হলো, ভেরি গুড। ফ্র্যাকশন ভ্যালু করো, 20%-এর ফ্র্যাকশন ভ্যালু কি জানি আমরা? 1/5, মানে 5 যদি হয় এখানে বৃদ্ধি, 1 বৃদ্ধি, 1/5 মানে এই যে 1/5, তাহলে 5-এ 1 বৃদ্ধি, যদি বৃদ্ধি বলেছে তাহলে বেড়ে গেছে, মানে 6। এবার এখানে কি যে আয়তন, আয়তন মানে কি জানি আমরা? আগের দিনে বলছিলাম, কিউব করে দেবো। তাহলে 5-এর কিউব 125, 6-এর কিউব 216, তাহলে কতটা বৃদ্ধি পেলো 125-এ? বিয়োগ করো, 91। তাহলে শতকরাই কত, মানে 100-এ কত করলেই অ্যান্সার। কাটো ভাই, 4 25-এ 100, 5 25-এ 125, এই 4 91 কত হবে? 4 অক্ষে 4, 4 9 36, 5 দিয়ে ভাগ করা খুবই সোজা। দেখো 5 দিয়ে ভাগ করা খুবই সোজা, তাই তো? কি করতে হয়, ডবল করে দিয়ে 2, মানে 1 লাগে দশমিক, জানো তো 5 দিয়ে ভাগ করা নিয়মই, আগেও একটা করেছি, এটাও তাই। তাই 364 ডবল কত হয়? 728, তাহলে 1 লাগে দশমিক দিতে অ্যান্সার হয়ে যাবে, তাহলে 72.8, অপশন এ, ঠিক আছে? নেক্সট, আর না হলে বোকামির মতো ভাগ করে দেখো, একদিন ধরে শেখাতে শিখে যাওয়া উচিত। 5 25 এগুলো। আশিস 5 লক্ষ টাকার প্রাথমিক বিনিয়োগের সাথে একটি ব্যবসা শুরু করেছিলেন, ভেরি গুড। প্রথম বছরে তিনি 4% ক্ষতির সম্মুখীন হলেন, দ্বিতীয় বছরে তিনি 5% লাভ করলেন, তৃতীয় বছরে 10% মুনাফা মানে লাভ হয়ে যায়, পরে তার নিট মুনাফা খুঁজুন। 3 বছরে একটা সময়, তার মানে সমাহারের অঙ্ক, তাই না? একবারে করতে করতে যাও। তাহলে 5 লক্ষ টাকা দিয়ে ব্যবসা শুরু করলো বাপু। ওকে, তারপরে কি হলো? 4% ক্ষতি, 4% ক্ষতি মানে কত পার্সেন্টে সেটা হলো তার? 96/100। আচ্ছা, 5% লাভ, তার মানে কত পার্সেন্ট টোটাল পেলো? 105%। যদিও বা তোমরা কিন্তু ফ্র্যাকশন করে করবে যারা জানো, আর না জানলে আমরা শিখে নেবে। তৃতীয় বছরে 10% হয়েছে, মানে কত লাভ হয়েছে? মানে 110%। কাটাকুটির খেলা, আর কিছুই নেই অঙ্কে। দেখো ভাই, এখানে 2-0 আউট করে দিলাম, এখানে 2-0 আউট করে দিলাম। সব থেকে সুবিধা, এগুলো ছোট করে নাও, সবথেকে সুবিধা হবে, তাহলে তোমার গুণ করতে সুবিধা। তাহলে 21 আসলো, এখানে 20 আসলো, তাই তো? আর একটু সুবিধা হতো, আর একটু সুবিধা করে দিই, দাঁড়াও। আগে এইগুলো কাটবে, তাহলে তোমাদের কাটাকুটি করতে সুবিধা। দেখো কোনগুলোর কথা বলছি, এখানে কাটবো 10 চলে আসবে, এখানে 11 আসবে। আচ্ছা, এখানে 5 21 5 20, এখানে 4 24 96, 4 25। কেন সুবিধা দেখে নাও ভাই এবার।
এবার এখানে শূন্য আউট করলাম একটা, এখানে একটা আউট, এখানে একটা শূন্য আউট, মানে 10 আউট হয়ে গেল, এখানে একটা আউট হলো। এবার 25 দিয়ে কত হয়? তাহলে 25 দিয়ে 50, সেই 50 দিকে কাটলে কত হবে? 50টা আউট হয়ে গেল, 100 পড়ে থাকবে। তাহলে কি কি আছে? 100 আছে, ইন্টু 24 আছে, ইন্টু 21 আছে, ইন্টু 11 আছে, তাই তো? তাহলে দেখো ভাই, গুণ করা খুবই সোজা। দেখবে গুণ করলে টোটাল কত আসছে? গুণ করলে আসছে 5,54,400 টাকা। তো তোমার লাভ কত হলো? তাহলে 5 লক্ষ বাদ দিয়ে দাও, তোমার এটা লাভ হচ্ছে। তাহলে 54,400 টাকা লাভ হলো, ঠিক আছে? অপশন বি অ্যান্সার ছিল ভাই, এটা দেখো। এটা করো, কি হবে এটা? 920 সিম্পল একদম। প্রথমে ভাগ করে ভাই, ভাগ করলে কত হচ্ছে? 2 শূন্য আউট হয়ে গেল, তাহলে 20 হয়ে গেল। এটা গুণ করো, 1000 হয়ে গেল। 1000 প্লাস 20 মাইনাস 100, তাহলে কত হচ্ছে? 920 হবে। কারণ এই 100 বাদ যাবে, এখান থেকে যদি 100 বাদ দিই 900 হয়ে যায়, 900 প্লাস 20, তাহলে 920 অপশনে। নেক্সট, এই অঙ্ক তো কিছুই ছিল না। উনি দেখো ভাই, এখানে অপশন ভুল আছে। বলছে 8 জন 25 দিনে একটি কাজ শেষ করতে পারে, 5 দিন পর আগামী 10 দিনের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে। প্রয়োজনীয়তা পূরণের জন্য আরও কত ব্যক্তিকে গ্রুপে যোগ দিতে হবে? তা দেখো 8 জন ব্যক্তি করতো, যদি প্রথমে করতো 25 দিন লাগতো, এবার 5 দিন তো করা হয়ে গেছে, তাহলে আর কদিন লাগতো ওদের কাজটা করতে? 20 দিন। এবার এটাই বলছে 10 দিনের মধ্যে শেষ করতে হবে। এবার তাহলে 10 দিনের মধ্যে যদি শেষ করতে হয়, টোটাল কতজন লাগছে? ধরে নাও 1 জন, 10 দিয়ে কাটলে 10 দিয়ে 20 হয়, এক সমান কত হলো ভাই? 16 হলো। তার মানে হচ্ছে 16 জন মোট লাগছে। তাহলে আগে ছিল 8 জন, এখন কতজন লাগছে এক্সট্রা? আরও 8 জন লাগছে। তো 8 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশানে ভুং ভাং কী রয়েছে দেখো। নেক্সট, ও এই অপশানটা ছিল, এই অপশানটা ওখানে ছিল 8 জন, তো এটা ওইখানে অপশান না এটা। ওই যদি একটি নিয়মিত বহুভুজে, দেখো বহুভুজের গল্প শেষ করে দেবো আজকে। বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ তার বাহ্যিক কোণের 11 গুণ হয়। দেখো অভ্যন্তরীণ কোণ বা অন্তঃকোণ একই বিষয়, বহিস্থ কোণ বা বাহ্যিক কোণ একই বিষয়, ঠিক আছে ভাই? বহুভুজ মানে পলিগন ইংলিশে আমরা বলে থাকি। পলিগন বলতে যেমন অষ্টভুজ, ষড়ভুজ, এই ভুজ মানে বাহু, মানে যেটার বাহু সংখ্যা 6টা, এরকম আর কি। এবার এখানে কিছু কিছু সূত্র আমাদের জানতে হবে। আমরা কিছু কিছু জিনিস শিখেছি ভাই, যে টোটাল অন্তকোণের ভ্যালু যোগফল কত হয়? টোটাল টোটাল অন্তকোণের ভ্যালু 180 না ভাই, 360 ডিগ্রি। বহিঃকোণ 360 না অন্তঃকোণ? বহিঃকোণ। বহির্কোণ 360 তো টোটাল। বহির্কোণ বাই বাহু করলে, টোটাল 360 বাই বাহু করলে বহির্কোণের মান পাওয়া যায়। হ্যাঁ 360 বহির্কোণ লাগে। আচ্ছা হ্যাঁ, বহিঃকোণই 360, ঠিকই বলেছো, আমরা ভেবে নিলাম 360 বাই বাহু সংখ্যা। দেখো দেখো ভাই, তাহলে একটা জিনিস দেখো, যে বহিঃকোণের টোটাল, একদম তাই, বহিঃকোণের টোটাল মান হচ্ছে 360 ডিগ্রি হবে। আর একটা দেখিয়েছিলাম তোমাদের একটা কোণ একে, যদি যারা দেখে থাকো নি, পলিগনের আমার চ্যাপ্টার করা আছে, দেখে নেবে। আর যদি বলে অন্তঃকোণ, দেখো অন্তঃকোণ এইটা জানতে হবে, না জানলে অঙ্ক করা যাবে না। অন্তঃকোণ আর বহিঃকোণের যোগফল কত হয়? 80 ডিগ্রি। আর বাহু সংখ্যা বের করতে গেলে কি করতে হয়? 360 বাই বহির্কোণের মান। 360 বাই বহিঃকোণ, 360 বাই বহিঃকোণ। আটটা পরীক্ষা আছে কর্ণ, কর্ণের সূত্র কি? বাহু ইন্টু বাহু মাইনাস 3/2, এটা হচ্ছে কর্ণের সূত্র। n ইন্টু n মাইনাস 3/2, এখানে n মানে বাহু। তাহলে এই সূত্রগুলো জানলেই পলিগনের সবগুলো তোমরা পেরে যাবে, ঠিক আছে? এখানে কি আগে দেখা যাক। বলছি নিয়মিত বহুভুজের প্রতিটি অভ্যন্তরীণ কোণ তার বাহ্যিক কোণের 11 গুণ। তাহলে মানে বাহ্যিক কোণ যদি 1 হয়, তাহলে তার 11 গুণ হচ্ছে এইটা, তাহলে 11:1
1 হচ্ছে রেশিও অনুসারে। তাহলে আভ্যন্তরীণ কোণ যখন 11 তখন বাহ্যিক কোণ 1। ঠিক আছে, তাহলে বহুভুজের বাহুর সংখ্যা, তাহলে এখানে আমরা দেখছি টোটাল মান কত। অঙ্ক বুঝতে হয় কীভাবে করতে হয়। বহুভুজ মানে কি, দেখো আমরা বহুভুজ মানে কি জানি, দেখো বাহুর সংখ্যা মানে জানি আমরা 360 বাই বহিক কোণ। বহিক কোণ তাহলে আমরা কোনো প্রকার আমাকে বের করতে হবে। ঠিক আছে, এই বহিক কোণ যদি বের করতে আমরা একটা জিনিস শিখে আসছি কি, যে অন্তঃকোণ আর বহিক কোণের যোগফল 180, তার মানে টোটাল 180 হয়। তাহলে এখানে অনুপাতের টোটাল কত, 12, তাহলে 12 কত গুণ, 15 গুণ। তাই 15 গুণ যদি হয় তাহলে বহিক কোণ কত, 1 মানে 15ই হবে, 15 গুণ যদি হয়। তাহলে এবার 360কে যদি আমরা 15 দিয়ে ভাগ করে দিই, যেহেতু বহিক কোণ দিয়ে ভাগ করলে আমরা বাহু সংখ্যা পাই, তাহলে কত আসবে, 24ই তো রাইট অ্যান্সার। এগুলো ভুলভাল, তাহলে 24 হয়ে যাচ্ছে। তাহলে এই বহুভুজটার বাহু সংখ্যা 24। এই টাইপের অঙ্ক কিন্তু অনেকবারই এসছে। ঠিক আছে, এই ছিল অঙ্ক। এবার কার বুঝতে কি অসুবিধা বলো দেখি। তাহলে তুই 1 নম্বর অঙ্কটা আরেকবার বল না। 1 নম্বরে আমাকে লাস্টের দিক থেকে বলে যাও তো। লাস্টের দিক দিয়ে সব বলতে হবে? দাদা 3 নম্বরটা একটু বলে। দাদা 3 সব নম্বর বলার জন্য নেই ভাই, তুমি লাস্টে অ্যাটেন্ড করবা, ওটা আমি শুনতে যাব না। কোথায় বুঝতে পারো না আমাকে বলতে হবে, না হলে আমি বলবো না। ভেবো না যে বলবো মানে তুমি লাস্টে এসে জয়েন করে যা ইচ্ছা বলবা, সেটা হবে না। বলো ভাই 3 নম্বরে কোথায় বুঝতে পারোনি? আমি কেটে গেছিলাম দাদা, ব্রেক হয়ে গেছিল। কেন লেফট হয়েছিলে তুমি? নেটওয়ার্কের প্রবলেমে কেটে গেছিল। তাহলে কি করে হবে? এখানে অ্যালিগেশন করতে হয়। কি করতে হবে? অ্যালিগেশন। অ্যালিগেশন জিনিসটা কি, আমরা মিশ্রণের অঙ্ক থেকে পেয়েছি। এটা কি বলছে, যখন ভালো করে বুঝবে। এ ভাই মাইক্রোফোন অফ করো। একটা দেখো ইন্ডিভিজুয়ালি সমস্ত বলের দাম বলে দিয়েছে, দেখো একত্রিতভাবে দাম বলে দিয়েছে 30 টাকা করে গড়ে, কিন্তু ইন্ডিভিজুয়ালি শুধু লাল বলের দাম বলছে কত, 27 টাকা। আর সাদা বলের ইন্ডিভিজুয়াল মানে আলাদাভাবে শুধু সাদা বলের বলছে 32 টাকা। আর এই সাদা আর লাল মিক্স করে 30 টাকা। যখন এমন থাকবে যে দুটো আলাদা আলাদা মান রয়েছে আর দুটোর মিক্স মান থাকে, তখন আমরা কি করি, অ্যালিগেশন করি। অ্যালিগেশন করলে দেখো যদি টাকা থাকে, টাকা রেশিওর উল্টো কী আসবে, পরিমাণ আসবে। এটা মাথায় রাখবে। যেমন ক্রয়মূল্যের ক্ষেত্রে কি হয়, লাভের রেশিও যদি এমন থাকে, সেক্ষেত্রে আমরা কি করব, লাভের থেকে আমরা ক্রয় মূল্যটা বেরোই। সিমিলারলি এটাও তাই ভাই, এখানে টাকা রেশিওর উল্টো কী আসবে, পরিমাণ আসবে। এবার এটা কেন করব, কারণ আমার এখানে জানতে হবে যে 15টি বলের ভিতরে কটা আছে, তাহলে আমার পরিমাণটা মাস্ট বি জানতে হবে, কারণ অ্যান্সার চেয়েছে সাদা বলের সংখ্যাটা। তাহলে সেই হিসেবে যদি করি, দেখো এখানে লাল বলের দাম প্রথমে বলে দিল কি, এটা লাল বল, রেড বল বলে দিল কি, রেড বলের দাম বলল 27 টাকা। ঠিক আছে ভাই, আর এই দিকে সাদা বলের দাম বলে দিল কত করে, 32 টাকা। আলাদা আলাদা করে এটা বলে দিল। এইবার এই দুটোকে যখন একত্রিত করা হচ্ছে, তখন গড় দাম কত হচ্ছে, 30 টাকা। তাহলে কি আলাদা আলাদা মান, এবং যখন তাদের টোটাল মানটা দেওয়া থাকে, সেখান থেকে আমরা অ্যালিগেশন করি। আর অ্যালিগেশন হবে কি হবে না সেটা কি করে বুঝি, এইভাবে বুঝি যে এই যে দুটোর মিশ্রিত মান, সেখান থেকে একটার মান কম হবে, একটার মান বেশি হবে। দেখো তাই আছে। তাহলে 27 আর 30-এর ডিফারেন্স করলে কত, তুমি বললে ভাই 3। এখানে 32 আর 30-এর ডিফারেন্স কত হবে, 2। তার মানে অনুপাত কি, রেড বল 2টো আর হোয়াইট বল 3টে। ঠিক আছে, এবার দেখতে পাচ্ছি অনুপাতের টোটাল 2 আর 3-এর টোটাল কত হয় ভাই, 5। তার মানে এটা হচ্ছে 5টা যদি বল থাকে, সেখানে 2টো থাকবে লাল বল আর সাদা থাকবে 3টে বল। ঠিক আছে, এরকম। তাহলে এই ক্ষেত্রে দেখো ভাই, অ্যান্সার চেয়েছে সাদা বল, তাহলে 5টা যদি বল থাকে, তার মধ্যে সাদা বল 3টে। কিন্তু আমার তো বলেছে 15টি বলের মধ্যে, তাহলে 15টি বলের কটা গুণ করলেই পেয়ে যাবে। তাহলে 3 5 15, তাহলে আসলো কি 3 3 9, অপশন বি। ক্লিয়ার হয়েছে ভাই? ক্লিয়ার দাদা। নেক্সট, এবার মিশ্রণের অঙ্ক চলে যাওয়া। ঠিক আছে, তোমাকে বলছি ভাই, এবার মিশ্রণের অঙ্ক চলে যাওয়া। মিক্সার কোনো বই থাকলে, চঞ্চল ঘোষ থাকুক বা সুবির দাস থাকুক, চলে যাবা ওখানে, মিশ্রণের অঙ্কগুলো ক্লিয়ার করবা, অ্যালিগেশন করে দেবো, হয়ে যাবে। নেক্সট, আর কোনটা বলো, কার সমস্যা? আমি জিজ্ঞাসা করতে পারবো না বারবার। কোনটা? দাদা
নাম্বারটা পঁয়ষট্টি আমার বলো। স্ক্রিনটা কালো হয়ে গেছিল, দেখতে পাচ্ছিলাম না। দাদা একটু 9 নম্বরটা। এই হচ্ছে তোমার দোষ, তোমরা ক্লাস করবা না, হুটহাট করে করছো। এই 5-10 মিনিট তুমি খেয়ে নাও। দেখো ভাই বলছে একটা সিম্পল আগে বোঝো, ক্রিকেট খেলা করো? যে প্রশ্ন করলে যেটা 1 নম্বর দাগ, ক্রিকেট খেলা কি করো? হ্যাঁ হ্যাঁ ক্রিকেট খেলা যদি করে থাকো হ্যাঁ